এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যখন তখন এত চিৎকার দাও কেন? কান ফেটে যায় তো। এত ভয় পেলে চলে? আহান মীরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মীরা শোয়া থেকে উঠে বসে। আপনারা আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিলেন? আমি মাত্র উঠেছি, পিয়মি ছিল এতক্ষণ। আমি বিশ্বাস করি না আপনি ইচ্ছে করেই এসব করেছেন, মিথ্যেবাদী একটা। আমি মিথ্যা বলি না। আমি তোমায় কেন ভয় দেখাবো? আমি তো তোমার চিৎকার শুনেই উঠেছি। আপনি দিন দিন অনেক পাজি হচ্ছেন আহান, আমি কিছু বুঝি না ভাবছেন? মহা মুশকিল, কিছু না করেও দোষী হতে হচ্ছে। ওকে ফাইন, সব দোষ আমার। হ্যাপি? মীরা গোমরা মুখ করে কাঁথা সরিয়ে বিছানা থেকে উঠে গেল। মীরার বিয়েতে আহানদের সবাইকে দাওয়াত দিয়েছেন ইরার বাবা মা। আজ মীরা, আহান ও আয়ান যাবে ইরাদের বাসায়। 3 দিনের মতো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবে তারা। আজ ইরার হলুদ সন্ধ্যা। মীরারা আজ বিকেলে ইরাদের বাড়িতে যাবে। ও বাসা থেকে মিরাজ ও মিরাজের মা যাবে। মীরার ভাবিকে এখন কোথাও যেতে দিচ্ছেন না মীরার মা। একজন মহিলা ঠিক করে রেখেছেন রান্নাবান্নার কাজ করার জন্য। এদিকে আয়ান খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে। দিবার সাথে দেখা হবে, কথা হবে, এই ভেবে তার রাতের ঘুম যেন শেষ হচ্ছে না। দেখা হলেই দিবাকে প্রপোজ করবে বলে সিদ্ধান্ত নেয় আয়ান। মীরার শাশুড়ি এখন মীরার সাথে অনেকটাই ফ্রি হয়ে গেছেন। তবে আহান এখনও তার প্রতি সন্তুষ্ট নয়। তবুও তিনি চেষ্টা করে যান আহানকে খুশি রাখার। বিকেল হতেই মীরা রেডি হয়ে যায়। আহান ও আয়ান রেডি হয়ে মীরার জন্য বাহিরে অপেক্ষা করে। মীরা তৈরি হয়ে নিচে নেমে আসে। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায় সে। ওনারা বিয়ের দিন যাবেন মীরার বাবার সাথে। মীরা বাহিরে এসে 2 ভাইকে দেখে। দুজনেই সবুজ পাঞ্জাবি পরেছে আজ। কাকে রেখে কাকে দেখবে? কেউই কারো থেকে কোনো অংশে কম না। যেমন আহান তেমনই আয়ান, স্মার্ট ও সুদর্শন। মীরা মনে মনে আহানের কথা ভাবছে। এভাবে সেজেগুজে বিয়ে বাড়িতে থাকলে তো মেয়েদের নজর তার দিকেই পড়বে। এটাও মীরাকে চোখে দেখতে হবে। সহ্য। অন্যদিকে আয়ানের কথা বাদ দিল সে। নিশ্চয়ই দিবার কথা ভাবছে। সুযোগ পেলে হয়তো আজই মনের কথা বলে দিবে। আর দিবা জামিয়ে আয়ানকে ভালো লাগলেও মুখ ফুটে কিছু বলার সাহস পাবে না সে। এটা নিয়েও এক চিন্তা। দিবার উত্তর না পেলে আয়ান মীরার মাথা খেয়ে ফেলবে। মীরার হচ্ছে যত জ্বালা। আহানরা নিজেদের গাড়ি নিল যাওয়ার জন্য। মীরাদের বাসার সামনে থেকে মীরার মা ও মিরাজকে পিক করে নেয় তারা। আহান ও মীরা একসঙ্গে পেছনের সিটে বসেছে। মীরা ফিসফিসিয়ে আহানকে বলে, এত সেজেছেন কেন? আহান ভ্রু কুচকায়, বলে, কই সাজলাম, শুধু পাঞ্জাবি আর পায়জামা পরেছি। এটাও কি সাজ হয়ে গেল নাকি? শুধু এইগুলোই? চুলে দেখলাম জেল দিয়ে সোজা করে রেখেছেন, পাঞ্জাবির হাতা ফোল্ড করে রেখেছেন, হাতে দামি ঘড়ি পরেছেন, পাঞ্জাবির কলারে আবার সানগ্লাসও ঝুলিয়ে রেখেছেন। শুধু কি তাই, বিয়ে বাড়িতে যাবেন বলে ক্লিন সেভ করেছেন। কোন মেয়েকে ইমপ্রেস করতে যাচ্ছেন শুনি? দাড়ি কাটলেন কেন? হিরো সাজতে এসছেন? আমায় সত্যি হিরো লাগছে। আহানের মজা করা নিয়ে মীরা আরো বেশি ক্ষেপে যায়। বলে, আমি শুধু একবার বিয়ে বাড়িতে যাই, তারপর আপনার ব্যবস্থা করব। তুমি কেন খামোখা কষ্ট করতে যাবে? ওরা আছে না, জামাই আদর বেশ ভালো করেই করবে। খুব কথা শিখেছেন আপনি, দেখে নিব আপনাকে। সামনের সিট থেকে আয়ান পেছনে ফিরে মীরাদের উদ্দেশ্যে বলল, তোমরা আস্তে কথা বলো, সবাই তোমাদের কথা শুনছে। মীরা এর দোষও আহানকে দিয়ে দিল। আপনার জন্যই এসব হলো, ওরা সব শুনে নিয়েছে। এখানেও আমার দোষ? ম্যাডাম, আমার ভাইয়ের কথা না আপনার কথাই আমরা শুনতে পাচ্ছি বেশি। দয়া করে মুখটা একটু অফ রাখুন। আয়নের কথায় আহান ফিক করে হেসে দেয়। মীরা সেই হাসি দেখে অন্যদিকে মুখ ফিরে নেয়। বাড়িতে আসার পর থেকে আয়ান এদিক ওদিক চোখ বোলাচ্ছে, কিন্তু যাকে দেখার এত আগ্রহ তার সেই নেই। আয়ান কেমন ছটফট করছে। ও পারছে না যে এখান থেকে উঠে সারা বাড়ি খুঁজে দেখতে। অন্যদিকে আয়ানের এমন কাজ মীরা অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছে। সে আয়ানকে একটা চিমটি দিয়ে বলে, সোজা হয়ে বসো, বিয়ে বাড়িতে এসছো, মেহমান হয়ে থাকবে। এমন ছটফট করলে মানুষ তা ভালো চোখে দেখবে না। মানুষের পরও আমি করি না। আমি করি, আমার মান সম্মান ডোবাবে নাকি? কিন্তু দিবাকে দেখছি না কেন? আশ্চর্য, বোনের বিয়ে, সে কি এদিক সেদিক ঘুরে বেড়াবে নাকি? কাজ করছে হয়তো, সময় হলে আসবে।
আমার এত ধৈর্য নেই। কথার মাঝে দিবা আর ইরা এসে উপস্থিত হয়। দিবাকে দেখে আয়নের ছটফটানি বন্ধ হয়ে যায়। স্নিগ্ধ দৃষ্টিতে এসে দিবার দিকেই তাকিয়ে থাকে। ওরা মীরার মাকে সালাম করে সবার সাথে কুশল বিনিময় করে। পাশাপাশি দাঁড়ালে দিবা আর ইরাকে চেনা যায় না, কারণ তাদের চেহারা অনেকটা মিল। দুজনেই যমজ, তবে দিবা চশমা লাগায়, তাই তাকে আলাদাভাবে চেনা যায়। আর একটা দিক দিয়েও দিবাকে চেনা যায়, তা হলো দিবার ঠোঁটের মাঝে একটা তিল আছে, যেটা বেশ নজর কাড়া। দিবার চেয়ে ইরা কিছু মুহূর্তের বড়। ইরা তাদের চা দিয়ে চলে যায়, আর দিবা এসে মীরার পাশে বসে। আয়ান মীরার পাশে বসেছিল, ডান পাশে আয়ান ও বাম পাশে দিবা, মাঝখানে মীরা। আয়ান বারবার দিবাকে দেখছে আর চোখে, দূর থেকে এটা মিরাজের চোখে পড়ে। সে অনেকক্ষণ ধরে আয়ানকে ফলো করছে। তার হাবভাব মিরাজের সুবিধা লাগেনি, কিন্তু সে এখন আয়ানকে কিছুই বলবে না। বিষয়টা কত দূর গড়ায় আগে সেটা দেখবে। রাত 12টার পর থেকে হলুদের অনুষ্ঠান শুরু হয়। এর মধ্যেও সবাই রেডি হতে হতেই দেরি করে ফেলে। ছেলের বাড়ি থেকে ডালা ভর্তি ফুলের মালা, গাজরা ও দুল নিয়ে আসা হয়, সেগুলো দিয়ে কনে সাজানো হয়। এরপর আগে মা বাবা হলুদ লাগায়, তারপর ছেলের বাড়ি থেকে আসা লোকজন হলুদ লাগিয়ে দেয়। তারা খেয়ে চলে যায়। তাদের বাড়িতে এখনো অনুষ্ঠান শুরু হয়নি। মীরারা সবাই রেডি হয়ে এক এক করে হলুদ মাখায় ইরাকে। সামনে সাজিয়ে রাখা হয়েছে কেক, মিষ্টি, বিভিন্ন ফল। ফটোগ্রাফাররা ছবি তুলছে। মীরা আহানের সাথে উঠতে চাইলেও আহান লজ্জায় ওঠেনি। এতে মীরার বেশ মন খারাপ হয়। আয়ান আর আহান দুজনে একসাথে স্টেজে উঠেছে, আর মীরা দিবার সাথে উঠেছে। মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দেয়নি মীরা। খিলখিলিয়ে হেসে গেছে সবার সাথে। সবার খাওয়ানো শেষ হলে মীরা আর দিবা মিলে ইরাকে মেহেদি পরিয়ে দেয়। তখন আস্তে আস্তে সবাই ঘরে চলে যায়। 2-4 জন শুধু ওখানে অবস্থান করছে। মীরা আর নিজেকে হাসি খুশি রাখতে পারল না, মন খারাপ নিয়ে বসে আছে। ইরাকে মেহেদি লাগানোর সময় দিবা বারবার জিজ্ঞেস করেছে মীরার কি হয়েছে। মীরা কিছুই বলেনি। মেহেদি লাগানো শেষ করে একটা রুমে গিয়ে চেঞ্জ করে নেয় সে। মীরাদের আলাদা রুমে দেওয়া হলেও মীরা গিয়ে ইরার কাছে শুয়ে পড়ে। মুখ কাঁথা দিয়ে ঢেকে ভীষণ কান্না করতে থাকে সে। আহান তাকে আজ অনেক দুঃখ দিয়েছে। ও আর আহানের সাথে সহজে কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি দিবা, তুমিও কি আমায় ভালোবাসবে? সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাইরে বেরিয়েছিল দিবা। তেমন কেউই উঠেনি এখনো। নিজের ফুল গাছগুলো দেখছিল সে। সকালবেলায় কতটা সতেজ লাগছে ওদের। এমন সময় পেছন থেকে পুরুষালী কণ্ঠে চমকে উঠে পিছনে তাকায় দিবা। আয়নের এই কথাগুলো শুনে দিবার চোখ যেন বড় বড় হয়ে গেল। আশেপাশে কাউকে দেখতে পায়নি সে। যদি কেউ আয়নের বলা কথাগুলো শুনে নিত তাহলে কি হতো ভেবে বুক কাঁপছে দিবার। আয়নকে কোনো জবাব না দিয়ে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে যায় সে। চোখ মুখে পানি ছিটিয়ে কুলি করে হাত মুখ ধুয়ে নেয়। সকালবেলা সবাইকে নাস্তা দেওয়া হলো। মীরা নিজে নাস্তা না করে আহানের জন্য সেটা নিয়ে গেল। কে জানে খেয়েছে কিনা। সারা রাত আহান মীরার জন্য অপেক্ষা করেছে। মীরা একবারও তাকে বলে যায়নি কোথায় গিয়েছে সে। এখনো আসার নাম নেই। এদিকে সারা রাত জেগে থেকে এখন মাথা ব্যথা করছে আহানের। মীরা নাস্তা নিয়ে আহানের কাছে এলো। আহান একটা বালিশে নিজের পিঠ ঠেকিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। মীরা নাস্তাটা আহানের সামনে রেখে কিছু না বলে চলে যেতে নেয়। আহান পেছন থেকে গম্ভীর গলায় মীরাকে ডাকে। মীরা দাঁড়াও। মীরা থামে। আহান উঠে মীরার কাছে আসে। মীরার সামনে গিয়ে দাঁড়ালে মীরা অন্যদিকে মুখ করে। আহান বলে, কোথায় ঘুমিয়েছো রাতে? তোমার কোনো আইডিয়া আছে? সারা রাত আমি তোমার জন্য জেগেছিলাম। তুমি আসবে না এটা বলে গেলেই তো হতো। আমার খুব টেনশন হচ্ছিল জানো। মীরা আহানের দিকে ফিরে বলে, আমি তো বলিনি আমার জন্য অপেক্ষা করতে, জেগে থাকতেও বলিনি। আমার কাজ আছে, নাস্তাটা খেয়ে নেবেন। এই বলে মীরা চলে যেতে নিলে আহান পেছন থেকে মীরার হাত শক্ত করে ধরে। হাত টেনে নিজের সামনে নিয়ে আসে। মীরা হাত ছাড়ার জন্য জোর জবরদস্তি করছে। আহান একইভাবে তার হাত ধরে আছে। মীরা বলে, ছাড়ুন আমার হাত, লাগছে আমার। আহান মীরার হাত ছেড়ে দেয়। আগে গিয়ে দরজা বন্ধ করে আসে। আহানের এমন কাজে মীরা অবাক হয়ে যায়। আহান মীরার কাছে এসে দাঁতে দাঁত চেপে বলে, আমি যা বলছি তার উত্তর দিয়ে যাও মীরা। বলো কেন তুমি এমন করলে? এখনো কেন এমন বিহেভ করছো? আমি আপনাকে কৈফিয়ত দিতে পারবো না। বলতে তুমি বাধ্য মীরা। আহানের ধমকে মীরা কেঁপে ওঠে। আহানের চোখে রাগ দেখতে পাচ্ছে সে।
মীরাকে চুপ থাকতে দেখে আহান আবার বলে, মীরা, আমি কিছু জিজ্ঞেস করেছি। আপনার জন্য। আপনি আমাকে কাল কষ্ট দিয়েছেন, তাই আসেনি। কি করেছি আমি? আমার জানা মতে আমি কোনো ভুল করিনি মীরা, যার কারণে তুমি কষ্ট পাবে। ভুল তো করেছিনি। আমার সাথে আপনি স্টেজে ওঠেননি। জানেন হলুদের অনুষ্ঠানে কাপলরা একসাথে উঠে হলুদ করে, আর আপনাকে আমি বলা সত্ত্বেও আপনি আমাকে না করে দিয়েছেন। আমারও তো ইচ্ছে করে বলুন, নিজের বরের সাথে একসাথে স্টেজে উঠতে, ছবি ওঠাতে, কিন্তু আপনি তো দূরেই সরে গিয়েছেন। সবাই হাসাহাসি করছিল, বলেছে বউকে রেখে ভাইয়ের সাথে স্টেজে উঠেছে বর। আমার কতটা খারাপ লেগেছে জানেন? এর জন্য তোমার মন খারাপ মীরা? আমি জানতাম না এমন কিছু হবে। আমি বিয়ে বাড়িতে খুব একটা যাইনি, তাই এসব রিচুয়ালও জানি না। আমি ভেবেছিলাম বড়রা আছে, যদি মাইন্ড করেন, তাই লজ্জায় উঠিনি। আমি সত্যি ভাবিনি যে এটা এত দূর গড়াবে। আমি তোমায় কষ্ট দিতে চাইনি মীরা, প্লিজ তুমি মন খারাপ করে থেকো না। বুঝেছি, আমি এখন বাইরে যাব, সরুন। কি মীরা, খুব কষ্ট পেয়েছো? সরি। আহানের হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে যায়। সে কপালে ভাঁজ করে বিরক্তি নিয়ে কপালে হাত দিল। মীরা এটা লক্ষ্য করে সে দ্রুত আহানের হাত ধরে বলে, হয়েছে আপনার? চিন্তিত কণ্ঠ মীরার। আহান এড়িয়ে বলে, জাস্ট একটু মাথা ব্যথা। তুমি যাও, কোথায় যাবে? আমি ঠিক আছি। না, আমি যাব না। দেখি এদিকে আসুন। মীরা আহানকে ধরে বিছানায় বসায়। নাস্তার প্লেট থেকে কিছু খাইয়ে আহানকে একটা ওষুধ খাইয়ে দিল সে। তারপর একটা বালিশ ঠিক করে তাতে আহানকে শোয়ালো। আহানের একটা হাত ধরে কাঁদো কাঁদো মুখ নিয়ে বসে আছে সে। আমার জন্যই এসব হয়েছে, সরি। আহান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তীব্র মাথা ব্যথা করছে তার। মীরা এখনও তার পাশে বসে হাত ধরে আছে। আহানের এত কিছু খেয়াল নেই। সে আস্তে আস্তে ঘুমের দেশে চলে গেছে। মীরা নিজেই বলে, আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমার জন্যই কাল আপনি জেগেছিলেন, আর এখন মাথা ব্যথা করছে আমার জন্যই। সরি আহান, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। তোর দেবর আমাকে আজ কি বলেছে জানিস? বিয়েতে কি পড়বে সেসবে দেখছিল মীরা। এমন সময় দিবার কথায় সেগুলো বাদ দিয়ে দিবার পানে চায় সে। না জানার ভান করে বলে, কি বলেছে? সে নাকি আমাকে ভালোবাসে। মীরা, তুই ভাবতে পারছিস বাড়ির কেউ এই কথা জানলে কি হবে? ঠিক কি বলেছে সে? আমি তোমাকে ভালোবাসি দিবা, তুমিও কি আমায় ভালোবাসবে? সিরিয়াসলি, এটা কোনো প্রপোজ হলো? কেউ এভাবে প্রপোজ করে? আর তুই জানিস আমি তখন সবে ব্রাশ করছিলাম, না জানি সে কিভাবে আমায় এসব বলল। তো তুই কিভাবে প্রপোজ চাচ্ছিস? আলিশান ভাবে? ধ্যাত, আমি কোনো প্রপোজই চাচ্ছি না ওনার কাছ থেকে। আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। বাট আয়ান তোকে পছন্দ করে দিবে। বাট সেটা তার সমস্যা, তুই তোর দেবরকে বলে দিবি আমাকে যেন এসব আর বলতে না আসে। আমার দেবর খারাপ দেখতে নাকি? বিষয়টা খারাপ আর ভালো না, এটা আমার বাবা মায়ের সম্মানের প্রশ্ন। প্লিজ তুই তোর দেবরকে বোঝা। ভাবছি। অতঃপর মীরা গভীর ভাবনায় মনোযোগ দেয়। দিবা যা বলল এসব আয়নের কানে তোলা কি ঠিক হবে? যদি তার মন ভেঙে যায়? মীরা কিছুতেই আয়নকে ভেঙে যেতে দিবে না। সে কথা দিয়েছিল দিবাকে রাজি করাবে, যে করেই হোক দিবাকে বোঝাবে মীরা। দরকার পড়লে একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। রাস্তার পাশ দিয়ে একটা ফুচকাওয়ালা যাচ্ছিল। বারান্দা থেকে তাকে দেখে মীরা লাফিয়ে উঠল। সে দিবাকে টেনে নিয়ে চলে গেল নিচে। ইরাকে সাজাতে পার্লার থেকে একটা মেয়ে এসেছে। তারা আর ইরাকে ডিস্টার্ব করলো না। মীরা আর দিবা মিলে রাস্তায় গিয়ে ফুচকাওয়ালাকে বাড়িতে ডেকে নিল। ফুচকাওয়ালা বাড়িতে আসতেই অনেক খুশি হয়ে যায়। মীরা আর দিবা ঝাল ঝাল টক দেওয়া ফুচকা অর্ডার করে। দুজনেই তৃপ্তি ভরে খেতে থাকে। কয়েকজনও ওদের সাথে এসে ফুচকা খেতে থাকে। মীরা আর দিবা যেন প্রতিযোগিতায় নেমেছে, কে কত প্লেট ফুচকা খেতে পারে তা দেখছে। অলরেডি 4 প্লেট খাওয়া হয়ে গেছে তাদের। দূর থেকে মীরাকে পরপর এত ফুচকা খেতে দেখে মেজাজ বিগড়ে যায় আহানের। সে দ্রুত এগিয়ে আসে মীরার দিকে। মীরার হাত ধরে ওখান থেকে তাকে টেনে নিয়ে আসে। মীরা যেতে যেতে বলছে, আরে ছাড়ুন আমায়, আমার ফুচকা। রাখো তোমার ফুচকা। কত প্লেট খেয়েছো আজ? 5 প্লেট। কাজ হয়েছে, খাও, আরো বেশি করে খাও। তুমি আজ বিয়েতে উপস্থিত থাকতে পারবে না। কেন? একটু পরেই বুঝতে পারবে। রুমে যাও, আমি বিল মিটিয়ে তাকে বিদায় দিয়ে আসছি। আপনি জানেন দিবা আর খেতে পারেনি। আমি 5 প্লেট খেয়েছি, কিন্তু ও 4 প্লেট খেয়ে আর খেতে পারলো না।
আহান মুচকি হেসে বলল, তোমার এই হাসিটা কিভাবে হাওয়া হয়ে যায় একটু পর টের পাবে। কেন? এর উত্তর এখন পাবে না, পরে যখন নিজের সাথে ঘটবে তখন ঠিকই উত্তর পেয়ে যাবে। আহান মীরাকে রুমে এগিয়ে দিয়ে সে বাহিরে চলে যায় ফুচকাওয়ালার বিল মিটিয়ে দিতে। বমি করতে করতে অবস্থা যায় মীরার। সবে রেডি হয়েছিল ইরার কাছে যাবে বলে। এমন সময় তার অস্বস্তি হতে থাকে। বমির ভাব হতেই দৌড়ে ওয়াশরুমে চলে যায় সে। তারপর গড় গড় করে বমি করে দেয়। আহান আপাতত রুমে নেই। পরনের শাড়িটায় বমি লেগে ভরে গেছে। এখন ওকে আবার পাল্টাতে হবে, আবার নতুন করে সাজতে হবে। ট্যাপ ছেড়ে কুলি করে সে। চোখে পানি দিয়ে মুখ পরিষ্কার করে নেয়। আহান ঘুরতে ঘুরতে রুমে এসেছিল মীরা রেডি হয়েছে কিনা তা দেখার জন্য। ওয়াশরুমে পানির আওয়াজ পেয়ে সে মীরাকে ডাকে। মীরা বেরিয়ে আসে। মীরার অবস্থা দেখে আহান হা করে থাকে। বলে, তুমি উত্তর চেয়েছিলে না, এবার পেয়েছো উত্তর। কেন তোমায় বললাম এত ফুচকা না খেতে? বেশ ভালো হয়েছে। এবার তুমি কিভাবে যাবে? মীরা এগিয়ে এসে বলে, আপনি খুব খুশি হয়েছেন? ভীষণ। আমার কথা না শুনলে এসবই হবে। মীরা কিছু বলতে যাবে তার আগে আবারও তার বমি পায়। সে মুখ চেপে ধরে ওয়াশরুমে চলে যায়। বমি শেষে নিজেকে পরিষ্কার করে আসে। আহান এর মধ্যেই মীরার ড্রেস ও অন্যান্য জিনিসপত্র রেডি করে রাখে। মীরার জন্য এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসে। মীরা বেরোতেই আহান মীরাকে লেবুর শরবত দেয়। মীরা তা খেয়ে নিচু হয়ে দাঁড়িয়ে আছে আহানের সামনে। সরি, আপনার কথা আমার শোনা উচিত ছিল। এখন সরি বলে লাভ নেই, ড্রেস চেঞ্জ করে নাও, আমি একটু পরে আসছি। বিয়ে শুরু হয়ে যাবে ফার্স্ট। আহান চলে যায়। মীরা নিজেও গোছাতে থাকে। ছাদের এক কোণে দাঁড়িয়ে পরপর 2 দফা বমি করেছে দিবা। বমি করে হাঁপিয়ে গেছে সে। পাশ থেকে আয়ান ওকে একের পর এক টিস্যু দিচ্ছে এগুলো পরিষ্কার করার জন্য। দিবা এসেছিল ছাদে কয়েকটা ছবি তুলতে, কিন্তু এর মধ্যে সে বমি করে দেয়। হতাশ লাগছিল তার কাছে। এগুলো এখন কিভাবে পরিষ্কার করবে তা ভেবে। ঠিক তখনই আয়ান এসে দিবার সামনে টিস্যু ধরে। আয়ানকে দেখে একটু বিরক্ত লাগলেও এখন পরিস্থিতির কারণে তার হাত থেকে টিস্যু নিতে হয়েছে দিবাকে। এরপর আয়ানকে দেখা যায় 1 বোতল পানি নিয়ে আসতে। সচরাচর ছাদে কেউ ওঠে না, তাই আয়ান আর দিবাকে কেউ দেখেনি। আয়ানের কাছ থেকে পানি নিয়ে সে চোখে মুখে পানি দেয়। আয়ান ওকে আরও কিছু টিস্যু দেয়। দিবা অসহায় হয়ে সেগুলো নিয়েই এক দৌড় দেয় ছাদ থেকে। আয়ান বোকার মতো ওদিকেই তাকিয়ে রইল। দিবা এতক্ষণে নিচে নেমে গেছে। অবশেষে সকল প্রচেষ্টার পর ইরার বিয়েটা হলো। সবাই নতুন দম্পতির জন্য দোয়া করছে। জমজমাট খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছে। চারিদিকে হইচই, মানুষের কোলাহল। বিয়ের বাড়ির আমেজটা ধরে রেখেছে। এসবের মাঝে মীরা আর দিবা মেহমানের মতো চুপচাপ দাঁড়িয়েছিল। দুজনেরই মুড অফ। বিয়ের খাবারও ঠিক মতো খেতে পারেনি, অল্প খেয়েই উঠে যায়। আয়ান দোকান থেকে অনেকগুলো আচারের প্যাকেট নিয়ে আসে। সেগুলো মীরার হাতে ধরিয়ে দিয়ে বলে দুজনে খেয়ে নিতে, তাহলে আর বমি পাবে না। সন্ধ্যা হতেই কনে বিদায় শুরু হলো। সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ইরা সবাইকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। ইরা আর দিবাকে ধরেও কাঁদলো। ইরার ব্যাগটা গাড়িতে উঠে দিল মিরাজ। ইরার মা বাবা সাইমনের হাতে ইরার হাত উঠিয়ে দিয়ে বলে দেখে রাখতে। ইরাকে গাড়িতে বসানো হলো। ইরা সমান তালে কাঁদছে। বিদায় মুহূর্ত খুব কষ্টের হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। যে বাড়িতে জন্ম নেওয়া হয় সেখানে তাদের ঠাঁই হয় না, জগতের নিয়ম যে। আয়ানের বাবা মা ও মীরার বাবা এসেছিল বিয়ে বাড়িতে। ওনারা কিছুক্ষণ থেকে খেয়ে চলে গেছেন। সন্ধ্যার দিকে আয়ান, মীরা, আহান বসে নুডলস খাচ্ছিল। বিয়ের পোশাক ছেড়ে সবাই চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নেয়। আহানের খাওয়া শেষ হলে সে উঠে চলে যায়। আহান যাওয়ার পরে মীরা আয়ানকে জিজ্ঞেস করে, তুমি দিবাকে প্রপোজ করেছো? দিবা আমাকে সব বলেছে। এইভাবে কেউ প্রপোজ করে নাকি? মীরার কথা শুনে আয়ান বলে, আমি সোজা কথা সোজাভাবেই বলতে পছন্দ করি। অন্যদের মতো এত ডায়লগ বেড়ে প্রপোজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এত আবেগী নই। দিবা কিন্তু বলেছে তুমি যেন তাকে আর এসব না বলো, ওর এসব ভালো লাগে না। তুমি কি বললে? আমি বলেছি আমি তোমায় বোঝাবো। তোমার আমাকে বোঝানো লাগবে না। আমি যেমন আমি তেমনই। আয়ান উঠে গেল ওখান থেকে। মীরা আর কিছুই বলতে পারল না। কে জানে আয়ানের মনে কি চলছে। বিয়ে বাড়িতে লোকজনের সমালোচনার জন্য আর চশমা পরেনি দিবা, যার খেসারত এখন দিতে হচ্ছে তাকে। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। ছাদের দোলনাতে বসে মাথায় মুভ দিচ্ছে। মন মেজাজ তার এমনিতেও ভালো নেই। অনেক আত্মীয় স্বজন চলে গেছেন। দেবার খালারা আর মামিরা রয়ে গেছেন শুধু।
বাড়িতে লোকজন না থাকায় একটু শান্তি অনুভব করছে সে। চোখে চশমা লাগিয়ে এখন সে দোলনায় দুলছে। তড়িৎ গতিতে দিবার পাশে এসে বসলো আয়ান। দিবা আয়ানকে দেখে লাফে উঠলো দোলনা থেকে। আমতা আমতা করে বলল, আপনি? আয়ান এক গাল হেসে দিল। দিবার অস্থির লাগছে। আয়ান বলল, বসো না, উঠে গেলে কেন? আপনি নিজেকে কি মনে করেন আমি আপনার পাশে বসবো? পাগল হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ তো, পাগল তো হয়েছিস, সেটা তোমার প্রেমে। দিবা চোখ বড় বড় করে তাকালো। প্লিজ এসব বন্ধ করুন, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমার আছে। আমি কোন দিক দিয়ে খারাপ? আমাকে মেনে নিচ্ছ না কেন? বললাম তো এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাও কেন আমাকে ডিস্টার্ব করছেন? আমি তোমায় ডিস্টার্ব করছি? হ্যাঁ। আয়ান দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো। দিবার সামনে এসে হাঁটু গেড়ে বসলো। দিবা ভয়ে 2 কদম পিছিয়ে গেল। নিজের পেছন থেকে এক মুঠো গোলাপ আর একটা টেডি বিয়ার দিবার সামনে ধরে বলল, আমি তোমায় ভালোবাসি দিবা, প্লিজ একসেপ্ট দিস। দিবার হাত পা কাঁপছে। এর জন্য নয় যে আয়ান ওকে প্রপোজ করেছে বলে। আয়নের পিছনে একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখে দিবার আত্মা উড়ে গেল যেন। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে দিবার। পেছনের মানুষটি রণমূর্তি ধারণ করে আছে। দিবা কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া। ভাইয়া বলায় আয়ন পেছনে তাকালো। দেখলো মিরাজ দাঁতে দাঁত চেপে ওখানেই দাঁড়িয়ে আছে। আয়ন কিছুটা ভয় পেল, আস্তে করে উঠে দাঁড়ালো। মিরাজ রেগে দিবার কাছে এসেই শক্ত করে দিবার হাত ধরলো। দিবা শুকনো ঢুক গেল। তারপর দিবাকে টানতে টানতে আয়নের সামনে থেকে নিয়ে গেল মিরাজ। দিবা হাত ছাড়ানোর চেষ্টা চালিয়ে মিরাজকে বলছে, ভাইয়া আমার কথা শোনো প্লিজ, তুমি ভুল ভাবছো। প্লিজ হাত ছাড়ো, আমার লাগছে ভাইয়া। দিবা প্রায় কেঁদে দিল। মিরাজ ছাদ থেকে দিবাকে নামিয়ে সোজা দিবার মা বাবার সামনে নিয়ে গিয়ে ছাড়লো। উপস্থিত সবাই হতবাক। তবে এখানে শুধু মীরা, আহান ও দিবার মা বাবা ছিল। মিরাজকে রাগান্বিত দেখে দিবার বাবা জিজ্ঞেস করলো, কি হলো মিরাজ, ওকে এভাবে টেনে নিয়ে এলে কেন? তোমার মেয়ে যাহা করে চলছে তাতে তোমাদের মান সম্মান আর রাখবে না। মীরা ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি করেছে দিবা? প্রেম করছে। দিবার বাবা বলল, মিরাজ এসব কি বলছিস তুই? দীপা প্রেম করছে? ভাইয়া তুই না জেনে উল্টাপাল্টা বকছিস। আমি উল্টোপাল্টা বলছি? তাহলে জিজ্ঞেস করো দেবাকে, তোর দেবরের সাথে এত রাতে ছাদে কি করছে ও? উপস্থিত সবার চক্ষু চড়ক গাছ। দিবার বাবা কিঞ্চিত রেগে গিয়ে দিবাকে জিজ্ঞেস করলেন। দিবা মিরাজ যা বলছে তা সত্যি? দিবা ভয়ে ভয়ে বলে, আব্বু আমাকে ভুল বুঝছে, আমি কিছু করিনি, বিশ্বাস করো। ঠাটিয়ে এক চর বসালেন দিবার গালে। মীরা মুখে 2 হাত দিয়ে তাকিয়ে আছে। আয়নও এসে উপস্থিত হয় এই সময়। দিবাকে তার বাবা চর দেওয়ায় বুকে গিয়ে লাগে তার। তুই আমাদের মান সম্মান ডুবালি। আয়ান এগিয়ে এসে বলে, আঙ্কেল, দিবার কোনো দোষ নেই, ও এসব কিছুই জানে না। আহান নিজের ভাইকে বলে, আয়ান এসব কি কি শুনছি আমি? হ্যাঁ, ভাইয়া, আমি দিবাকে পছন্দ করি, সেই সুবাদে আজ তাকে প্রপোজ করেছি। কিন্তু মিরাজ ভাইয়া দিবাকে ভুল বুঝে নিয়ে এসেছেন। দিবা এসব কিছুই জানতো না, প্লিজ কেউ ওকে কিছু বলবেন না। থমথমে পরিবেশ এখন। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। অন্যদিকে দিবা নিঃশব্দে কাঁদছে। মিরাজ সোজা সাপটা আয়নকে জানালো, দেবার সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না, তুমি ওকে বলে যাও। আয়ন অসহায় কণ্ঠে বলল, কেন ভাইয়া? কারণ তুমি, তোমার পরিবার। আমার পরিবার কি করেছে? তোমার পরিবারের কোনো ঠিক ঠিকানা নেই। এবার মীরা রেগে গেল তার ভাইয়ের উপর। বলল, বাহ ভাইয়া বাহ, কি সুন্দর তোর বিবেক বুদ্ধি, কি সুন্দর তোর বিবেচনা। আমি ইমপ্রেস হলাম। আমার বলতে লজ্জা লাগছে তুই আমার ভাই। মীরা, চুপ। আয়ানের পরিবারের ঠিক নেই, অথচ নিজের বোনকে তো তুই দিব্যি তার ভাইয়ের হাতে তুলে দিয়েছিস। তখন আহানের পরিবারের কথা মাথায় এলো না? আমি আহানকে দেখে তোকে ওর হাতে তুলে দিয়েছি, পরিবার দেখে নয়। তাহলে এখন কেন আয়ানের বেলায় ওর পরিবারকে টানছিস তুই? আয়ানের মা আহানের উপর যা করেছে আমি কিভাবে সব ভুলে যাব? তারই তো ছেলে আহান। মা যেমন, ছেলেও তো সেই স্বভাবেরই হবে, তাই না? দিবার এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। আয়ান থমকে গেল। তার মায়ের জন্য তার স্বভাব চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে মিরাজ।
সে তো কখনোই তার ভাইকে হিংসা করেনি। তারপরও এত দ্বিধায় মানুষ থাকে কি করে? আর নির্লিপ্ত কণ্ঠে বলল, সরি মিরাজ ভাইয়া, আমি আর আপনাদের কারো সামনে আসবো না, আর না দিবাকে নিয়ে কোনো কথা বলবো। আপনি ঠিকই বলেছেন, মা যেমন ছেলেও তেমন স্বভাবেরই হবে। চলে যাচ্ছি আমি। ক্ষমা চাইছি আপনাদের কাছে, যদি আমার কারণে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে সরি। আয়ান চোখে পানি নিয়ে বেরিয়ে পড়ল ওখান থেকে। আয়ান, আয়ান, মীরা ও আহান একসাথে ডেকে উঠল আয়ানকে, কিন্তু আয়ান শুনল না, চলে গেল। আহান এবার মুখ খুলল। সে মিরাজকে বলে, এতক্ষণ কিছু বলিনি তোকে। তোর মনে এমন ধারণা কেন জন্ম নিল যে আয়ান তার মায়ের মতো? আয়ান তার মার থেকে অনেক ভালো। তুই আয়ানকে চিনতে পারিসনি। আমার ভাইটা আজ তোর কারণে কষ্ট পেয়েছে। তোর কাছ থেকে এটা আশা করিনি মিরাজ। মীরা বলে, আমি আয়ানের কথা গিয়েছিলাম দিবাকে ওর হাতে তুলে দিব। বাবা মাকে বলবো যেন বিয়ের প্রস্তাব নিয়ে এখানে আসে। কিন্তু তুই এটা কি করলি ভাইয়া? আয়ানের মতো এত ভালো ছেলেকে তুই কষ্ট দিলি। ওকে দেখে কি তোর এমন মনে হচ্ছে? তোর সাথে আমার আর কোনো কথা নেই ভাইয়া। আহান, গাড়ি দেখুন, আমরা এক্ষুনি বাসায় যাব। মীরা আর আহান দুজনেই প্রস্থান করে। মীরা জড়বস্তুর মতো ওখানেই দাঁড়িয়ে আছে। দিবার বাবা মা বুঝতে পারছেন না ওনারা কি করবেন। এদিকে দিবার বেশ খারাপ লাগলো। সে এমনটা কখনোই চায়নি। মিরাজ ভুল বুঝে আয়ানকে কষ্ট দিল। মীরা নিজের ও আহানের সব জিনিসপত্র নিয়ে লাগেজে ঢুকিয়ে নিল। আহান একটা সিএনজি ডেকে নিল। দিবার মা ও বাবা বারবার অনুরোধ করলেন যেন তারা থেকে যায়, কিন্তু মীরার জেদ, সে যাবে। মীরার মাকেও কড়া ভাষায় কথা বলেছে মীরা। ভাইয়ের সাথে আর সে কোনো যোগাযোগ রাখবে না, এটাই সে বলে এসেছে। তারা দুজনেই কোনো কথা না শুনে চলে যায়। শীতের সকাল, কুয়াশার চাদরে ঢেকে আছে পথঘাট। চারিদিকে শুধু ধোঁয়া। কারো কাছে শীত খুব ভালো লাগে, আবার কারো কাছে বোরিং। কুয়াশায় ঘেরা শীতের সকাল দেখতে দারুণ লাগে। ঘাস ভেজা থাকে শিশিরে। সূর্য উঠলে শিশির ফুটা মুক্তোর মতো ঝরঝরে হয়। দরিদ্র লোকেরা প্রচণ্ড গরমে খড় জড়ো করে এবং আগুন জ্বালায়। প্রাণীগুলি অসহায় হয়ে পড়ে। শীতের সকাল মানুষের মনের মধ্যে এক বিচিত্র অনুভূতির সৃষ্টি করে। কুয়াশায় ঢাকা চারপাশে তাকালে মন কেমন বিষণ্ণ হয়ে ওঠে। রাত্রির কালো পর্দা সরিয়ে এক রৌদ্রদীপ্ত সোনালি দিন উপহার করে শীতের সকাল। শীতপ্রিয় মানুষরা ভোরে চাদর গায়ে জড়িয়ে কুয়াশা দেখতে বেরোয়। ভোরে উঠে নামাজ পড়ে সবার জন্য চা করলো মীরা। বাসার কারোরই মন ভালো নেই, কারণ আয়ান সেদিন আর বাসায় আসেনি। সেদিন থেকে আজ 3 দিন হতে চলল আয়ানের দেখা নেই। এ নিয়ে বাসার সবাই যেমন চিন্তা হচ্ছে, ঠিক তেমনই এর জন্য নিজের ভাইকে দোষ দিচ্ছে মীরা। আহান সব জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছে। আয়ানের বন্ধুদের ফোন দিলে তারা বলে আয়ান তাদের সাথে নেই। তাহলে কোথায় গেল আয়ান? ট্রেতে চা নিয়ে সবাইকে দিয়ে আসে মীরা। আয়ানের মা কেঁদে কেঁদে অস্থির। আয়ান কখনো এমন করে না, কোথাও গেলে বলে যায়, দেরি হলে জানিয়ে দেয়, কিন্তু তারপরও সে না বলে কোথাও যায় না। আহানের দুশ্চিন্তা বেড়েই চলেছে। এখন সে কোথায় খুঁজবে আয়ানকে? রুমে এসে আহানকে চা দিল মীরা। আহান ডিউটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। শীত পড়েছে প্রচুর। গায়ে একটা চাদর মুড়ে আছে মীরা। ফোনটা হাতে নিয়ে মিরাজকে কল লাগায়। মিরাজ রিসিভ করতেই মীরা বলে, তুই এবার খুশি হয়েছিস ভাইয়া? তোর সেদিনের ব্যবহারের কারণে আজ আয়ান ঘর ছাড়া। কোথায় গেছে, কেমন আছে, আমরা কেউই কিছু জানি না। এর জন্য তুইই দায়ী। আহান এগুলো শুনে মীরাকে বলে, মীরা, কি হচ্ছে এসব? মিরাজকে কেন দোষ দিচ্ছ? ওর জন্যই তো আয়ান কষ্ট পেয়ে আর ভালো বাসায় আসেনি। জানি না কোথায় আছে, কি খাচ্ছে। মিরাজ অপরাধী কণ্ঠে বলে, আয়ান সত্যি বাসায় আসেনি? আমি মিথ্যে বলেছি? আমার জন্য, তাই না? সরি মীরা, আমি বুঝিনি আয়ন এতটা কষ্ট পাবে। আমি আয়নকে বুঝে উঠতে পারিনি ঠিক করে। তুই তো তোর বোনের কথাও বিশ্বাস করিসনি। আমি বললাম না আয়ান সম্পূর্ণ আলাদা? তুই ভুল বুঝে যা তা শুনিয়ে দিলি। এখন কোথায় খুঁজবো আমি ওকে? আমি চেষ্টা করব ওকে খুঁজে বের করার। তার ভাইও পারলো না, আবার তুই পারবি? চেষ্টা করে দেখি না? মীরা, থামো না, আমি বের হচ্ছি, বাসায় থেকো। মীরা কল কেটে দেয়। আহান যেতে নিলেই বলে, আয়ানের ফ্রেন্ডের নাম্বার আছে আপনার কাছে?
আহান পেছনে তাকিয়ে জবাবে বলে, হ্যাঁ, দুজনের আছে। কেন? আমাকে দিন। কি করবে তুমি? আগে দিন। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আয়ানের ফোন এখনো বন্ধ, কে জানে ছেলেটা কোথায় গিয়ে বসে আছে। আচ্ছা নাও। আহান নিজের ফোন থেকে মীরাকে আয়ানের ফ্রেন্ডসদের নাম্বার দেয়। এরপর আহান মীরার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মীরা আয়ানের 2 বন্ধুকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলে। ওরাও রাজি হয়ে যায়। আয়ানকে পাওয়া যাচ্ছে না শুনে ওদেরও মন খারাপ। ওরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে আয়ানকে খোঁজার। সকাল 9টা বেজে 5 মিনিট। নাস্তা করে একটু ছাদে ঘোরাঘুরি করতে এসেছে দিবা। ছাদে লাগানো কিছু ফুলের টব আছে। ফুল গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে। শিশির বিন্দু ভিজিয়ে দিয়েছে ওগুলোকে। দেখতে বেশ সতেজ দেখাচ্ছে। দিবা তার ফোন দিয়ে ফুলগুলোর ছবি তুলে নিল। একটা কাঠগোলাপ ছিঁড়ে নিজের কানে গুজলো। ফোনের ক্যামেরার ফিল্টার বের করে নিজের ছবি তুলল। দোলনায় বসতে যাবে এমন সময় ওখানে রাখা টেডি বিয়ার ও একগুচ্ছ গোলাপ ফুল দেখে দিবা থমকে গেল। হঠাৎ মনে পড়ে গেল সেদিনের কথা। ওগুলো তো আয়নের দেওয়া জিনিসগুলো, কিন্তু এগুলো এখনো এখানে কি করে? আয়ন কি তবে নিয়ে যায়নি? সর্বনাশ, কেউ দেখেনি তো আবার? দেবা ছাদের দরজার কাছে গিয়ে ভালো করে নিচে পরখ করে নিল। আপাতত কেউ আসছে না এখন। দেবা দৌড়ে গেল দোলনার থেকে টেডি বিয়ারটি ও গোলাপগুলো নিল। ওড়না দিয়ে ঢেকে ওগুলো নিয়ে নিচে নেমে গেল। পা টিপে টিপে চারপাশ দেখে দ্রুত নিজের ঘরে চলে গেল। রুমের দরজা বন্ধ করে বিছানায় চুপ করে বসে আছে দিবা। ওর মাথায় কাজ করছে না কি করবে সে এসব নিয়ে। এগুলো সে কেনই বা নিয়ে এলো তাও জানা নেই তার। সুন্দর গোলাপগুলো একেবারে নিস্তেজ হয়ে গেছে। দিবা নিজের আলমারি খুলে টেডি বিয়ারটা রেখে দিল, আর গোলাপগুলো নিয়ে নাকে শুকছে। এখনো গোলাপের মন মাতানো ঘ্রাণ রয়েছে। দিবা ফুট করেই ওগুলো জানালা দিয়ে ফেলে দেয়। মুখ ধরফর করছে তার। মীরার নাম্বারে কল লাগায়। মীরা কিছুক্ষণ পর তা রিসিভ করে। মীরা বলার আগে দিবা ধুম করে বলে বসে, দেখ মীরা, তোর দেবরের জন্য এমনিতেও আমার জীবনে অশান্তি লেগে আছে। ওকে বলিস আর যেন কোনো অশান্তি না করে। আমি সবার সামনে খারাপ হতে পারবো না। মীরা শান্ত হয়ে বলে, সে থাকলেই তো অশান্তি আসবে। সেদিনের পর থেকে আয়ান নিখোঁজ। আমি জানি না আয়ান কোথায় গেছে, ফোন বন্ধ তার। অনেক খুঁজেও সন্ধান পাচ্ছি না। এবার তুই বেশ শান্তিতে থাকতে পারবি। তোর জীবন থেকে সে সরে গেছে। মীরার কথা শুনে দিবা স্তব্ধ। ধাক্কা খেল সে। মীরা কি বলছে? আয়ান মিসিং? দিবা ছোট করে বলে, উনি বাসায় যাননি? না, বাসায়ও আসেনি। তোদের বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে গেছে আল্লাহ জানে। কোথায় গেলেন তাহলে? তোকে এত ভাবতে হবে না, তুই শান্তিতে থাক। মীরা প্লিজ, আমি কোনো পরিস্থিতিতে পড়ে এসব বলছি, তুই বুঝতে পারছিস না। তোর জীবন আর আমার জীবন সম্পূর্ণ আলাদা। আমি চাইলেই সব হয় না, কিন্তু তুই চাইলে সব পেয়ে যাস। হাসালি, চাইলেই যদি সব পেয়ে যেতাম তাহলে জীবনে অনেক ইচ্ছাই পূরণ হয়ে যেত। দুঃখ বলতে কিছুই থাকতো না। আমি কি করব মীরা? আমার কিছুই মাথায় আসছে না। নাকে তেল দিয়ে ঘুমা, শান্তির ঘুম হবে। তোর জীবনে তো শান্তি দরকার নাই, তাই না? দিবা নিশ্চুপ, কিছু বলার ভাষা নেই তার। মীরা দিবার জবাব না পেয়ে কল কেটে দিল। বিকেলের দিকে বাসার পাশের একটা রেস্টুরেন্টে আসে মীরা। এখানেই আসার কথা আয়নের বন্ধুদের। মীরা বোরকা পরে এসেছে। কোনার একটা টেবিলে গিয়ে বসে সে। অপেক্ষা করছে আয়নের বন্ধুদের জন্য। ফোন দিয়ে জানলো তারা প্রায় কাছাকাছি। মীরা খাবারের মেনু দেখছে। কিছুক্ষণ পর দুজনের ছেলে এসে ঢুকলো রেস্টুরেন্টে। ওদের মধ্যে একজন কাউকে যেন কল দিল। ঠিক তখনই মীরার ফোন বেজে ওঠে। মীরা বুঝে এরাই আয়নের বন্ধু। মীরা ফোন রিসিভ করে বলে, একদম শেষের টেবিলে চলে এসো, আমি ওখানেই বসে আছি। এরপর কল কেটে দেয় মীরা। ওরা এগিয়ে আসে টেবিলের কাছে। চেয়ার টেনে দুজনে বসে। মীরাকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মীরা বিবর্ণ শব্দহীন হেসে জবাব দেয়, এই তো বাসায়। এমন একটা ঘটনা ঘটে গেছে, ভালো থাকি কি করে বলো? আমরা কেউই বুঝতে পারছি না কোথায় যেতে পারে আয়ান। আচ্ছা, আয়ান ঘোরাঘুরি করতে পছন্দ করে? হ্যাঁ, সবসময় সে ট্যুরে যেতে চাইতো। বিশেষ করে ওর প্রিয় হচ্ছে সমুদ্র। একটু লাস্ট আমরা কক্সবাজার গিয়েছিলাম। তো তোমরা মোট কজন বন্ধু? 5 জন, আমরা 3 জন ছেলে আর 2 জন মেয়ে। ওদের সাথে কথা হয়েছে? ওরা জানে আয়ান সম্পর্কে? ওরা কেউ কিছুই জানে না। তোমরা কোন রিসোর্টে উঠেছিলে? লং বিচ। ওই রিসোর্টের নাম্বার আছে তোমাদের কাছে? আমার হ্যাঁ, কিন্তু কেন? মানে আপনি কি কিছু ভেবেছেন?
মনে হয় একবার খোঁজ নেওয়া দরকার। কে বলতে পারে আয়ান হয়তো ওখানেই গেছে। ওকে আপু, এই নিন নাম্বার। দাও। মীরা ওদের থেকে নাম্বার নিয়ে নেয়, তারপর ওদের জন্য কিছু অর্ডার দেয়। নিজের জন্য একটা জুস অর্ডার করে সে। খেতে খেতে মীরা বলে, আয়ান সম্পর্কে কতটুকু জানো তোমরা? ও তোমাদের সাথে কেমন ছিল? বাহ, আয়ান খুব হাসি খুশি থাকতে পছন্দ করে। আমাদের মধ্যে কারো মন খারাপ বা কোনো সমস্যা থাকলে আয়ান সলভ করে দেয়। আয়ান প্রাণপণ চেষ্টা করে সবাইকে হাসি খুশি রাখার, খুব মজা করতে ভালোবাসে। আচ্ছা আমি বিল মিটিয়ে দিচ্ছি, এখন আমায় যেতে হবে। ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই আপু, এটা আমাদের কর্তব্য। আয়ানের খোঁজ পেলে জানাবেন। অবশ্যই। মীরা নিজের পার্স নিয়ে বিল মিটিয়ে চলে যায় বাসায়। নিজের রুমে এসে দেখে আহান এসেছে। পুলিশের পোশাকটা একটা দড়ির মধ্যে শুকাতে দিয়েছে। ওয়াশরুম থেকে পানির আওয়াজ পাওয়া যাচ্ছে। মীরা নিজের বোরকাটা খুলে নিল। মাথা ব্যথা করছে তার। বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। চোখের পাতা কাঁপছে। কপালের রগ টনটন করে ব্যথা করছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। আহান ওয়াশরুম থেকে এসে দেখে মীরা বিছানায় শুয়ে আছে। তাকে কেমন অস্থির দেখাচ্ছে। আহান মীরার পাশে এসে বসে। কপালে হাত দিলে মীরা চোখ খুলে। আহান জিজ্ঞেস করে, অসুস্থ? কোথায় গিয়েছিলে? আয়ানের বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম, একটা রিসর্টের নাম্বার নিয়ে এসেছি। আপনি একটু কল দিয়ে খোঁজ নিন তো যে আয়ান ওখানে আছে কিনা। পরে দেখব। এখন তুমি একটু উঠো, চা খাবে? আদা দিয়ে চা বানিয়ে দেই। এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। মাথা ব্যথা করছে না? একটু করছে। তুমি শুয়ে থাকো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আর কি খাবে? আপনি শুধুই ব্যস্ত হচ্ছেন, আমি আর কিছুই খাবো না। আচ্ছা। আহান গেল চা বানাতে। এদিকে ব্যথায় ছটফট করছে মীরা। বিছানায় গড়াগড়ি খাচ্ছে। চোখের সামনে আহান, মীরা ও মিরাজকে দেখে চমকে যায় আয়ান। তারা একসাথে এখানে কিভাবে? ও যে এখানে, কে খবর দিয়েছে তাদের? মীরা দুহাতে বুকে ভাঁজ করে আয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহান গম্ভীর, মীরা চুপচাপ। আয়ান হতভম্ব। কি করবে ভাবছে সে। বেশ নার্ভাস হয়ে পড়েছে। এভাবে ধরা খাবে এটা ভাবেনি। মেকি হেসে বলল, তোমরা সবাই এখানে? আহান রাগ দেখে বলে, সবাইকে টেনশনে রাখতে ভালোই লাগে না তোর? কাউকে কিছু না বলে এখানে এসেছিস কেন? আসলে ভাইয়া, মন ভালো নেই, তাই ভাবলাম কয়েকটা দিন বাইরে থেকে ঘুরে আসলে মন ভালো হবে। তাই তুই কাউকে না জানিয়ে চলে এলি? একবার তো জানিয়ে দিতি, কাউকে না হোক অন্তত আমাকে বলতিস। আয়ান নিচু হয়ে বলে। সরি ভাইয়া, আর কখনো এমন হবে না। তখন মীরা বলে, অনেক হয়েছে, এখন বাসায় চলো। এখনই? আমি আরো 2 দিন থাকতে চাই। আমরা এসেছি দেখতে পাচ্ছিস না? খালি হাতে ফিরে যাব নাকি? আহানের ধমকে ঠোঁট উল্টিয়ে আহান বলল, কেন? তোমরাও থাকতে যাও না, এক দফায় তোমাদেরও ঘোরাও হয়ে যাবে। মীরা কিছুক্ষণ ভাবে, তারপর বলে, ইচ্ছে তো করছে কিন্তু। আহান ভ্রু কুচকে মীরার দিকে তাকিয়ে বলে, তুমি ওর সাথে তাল মেলাচ্ছ। ভুলে যেও না, আমরাও না বলে এসেছি, বাসায় ফিরতে হবে। মীরা ভেঙচি কাটে আহানকে। কোথাও তো ঘুরতে নিয়ে যায়নি এখনো পর্যন্ত, আবার এসেছে শাসন করতে। মীরা আয়ানের সামনে এসে ওর দুটো হাত ধরে অপরাধী কণ্ঠে বলল, সব কিছুর জন্য ক্ষমা চাইছি আহান। আমি তোমায় ভুল বুঝেছি, না জেনে যা তা বলেছি। আমি ভেবেছিলাম তুমি তোমার মায়ের মতোই হবে, কিন্তু মীরা আর আহান যখন জোর গলায় বলল তুমি এমন নও, এরপর থেকে আমি অনুতপ্ত। আমি তোমায় বুঝতে পারিনি, পারলে ক্ষমা করো প্লিজ। আরে ভাইয়া, ইটস ওকে। আপনি বড় হয়ে আমার কাছে ক্ষমা চাইবেন না প্লিজ। আমার নিজেকে অনেক ছোট মনে হয়। যা হয়েছে ভুলে যান। আপনি এখানে আমাকে খুঁজতে এসেছেন দেখে খুব খুশি হয়েছি। আয়ন মুচকি হেসে মিরাজকে জড়িয়ে ধরে। মীরা আর আহান হাসছে। যাক, সব ভুল বোঝাবুঝির অবসান হলো শেষে। মিরাজ আয়নকে ছেড়ে মিরাদের উদ্দেশ্যে বলল, আমায় যেতে হবে, তোরা কিন্তু যাবি না। মানে কি? আমরা এখানে থেকে কি করব? আয়ান কি বললো শুনলি না? 2 দিন থাকবি, এরপর বাসায় যাবি। তুই যা নিরামিষ। আমার বোনকে তো বোধহয় কোথাও ঘুরতে নিয়ে যাসনি, তাই না? তাই যা বললাম সেটা যেন মাথায় থাকে। আরে ভাই, আমার ডিউটি। রাখ তোর ডিউটি, আগে আমার বোন, তারপর সব। এমনি এমনি কি তোর হাতে তুলে দিয়েছি না? মীরা মনে মনে বেশ হাসছে। ভাই কিভাবে তার মনের কথা বুঝলো? এই নিরামিষ কিছুতেই বোঝে না। ভালোই একটা উপাধি দিয়েছে মিরাজ, নিরামিষ। এখন থেকে এই নামই ডাকবে আহানকে।
মিরাজ তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আয়ান গিয়ে হোটেল ম্যানেজারের সাথে কথা বলে আহান ও মীরার জন্য একটা রুম বুকিং নেয়। মীরার থেকে নাম্বার নিয়ে আহান এই হোটেলে কল দিয়েছে। হোটেল ম্যানেজারকে আয়ানের নাম বলে আরও কিছু ডিটেলস দিতেই উনি জানান আয়ান তাদের এখানেই আছে। মীরা এই বিষয়টা জেনে মিরাজকে বলে। এরপর আহান কক্সবাজারের টিকিট কাটে। প্রথমে দুটো কাটলেও মিরাজ এসে জোরাজুরি করে সেও তাদের সাথেই যাবে। এরপর আহান আরও একটি টিকিট কাটে। তিনজন মিলে একসাথে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। রিসর্টে এসে জানতে পারে আয়ান এখন নিজের রুমে নেই, তাই তারা অপেক্ষা করতে থাকে আয়ানের জন্য। এরপর যখন আয়ান আসে ওরা মুখোমুখি হয়। হোটেল রুমটি ভালো করে দেখছে মীরা। কি সুন্দর করে সব সাজানো গুছানো, বিছানাটা কি নরম তুলতুলে। মীরা একবার বসছে আর একবার উঠছে। আহান কার সাথে যেন কথা বলতে বলতে রুমের ভেতরে ঢুকলো। মীরাকে বিছানার উপর লাফালাফি করতে দেখে ফোন কেটে পকেটে রাখলো। ভ্রু উপরে উঠিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত লাফালাফি করছো কেন? মীরা বলে, দেখুন রুমটা কত সুন্দর, বিছানাটা কত নরম, আর ওই দেখুন বারান্দাটা, ওয়াও, ওখান থেকে সমুদ্র কত ভালোভাবে দেখা যায়। আমাদের রুমে তো একটা বারান্দাও নেই। তোমার কি এখন এখানে থাকতে ইচ্ছে করছে নাকি? খুব, কিন্তু কি করব, এটা তো আর আমাদের বাসা না। বারান্দায় গিয়ে সমুদ্র দেখো, যাও। আপনি কার সাথে কথা বলছিলেন? স্যারের সাথে। আসার সময় একদিনের ছুটি নিয়েছিলাম, এখন আরও একদিনের কথা বললাম। স্যার বলল ঠিক আছে। মিস্টার নিরামিষ। কি বললে? না কিছু না। আমি শুনেছি। শুনে নিয়েছেন, তাহলে আপনি ওইটাই। ভাইয়ের সাথে এখন বোনও শুরু করেছো? ওকে, সময় আমারও আসবে, তখন দেখাবো কে কেমন। মীরা আহানের হাত টেনে ধরে বারান্দায় নিয়ে যায়। দুজনে মিলে সমুদ্রের ঢেউ দেখছে। মীরা আহানের এক হাত জড়িয়ে আহানের কাঁধে মাথা রাখে। এই প্রথম মীরা আহানের সাথে একা ঘুরতে এসেছে। এরকম একটা মুহূর্ত সে সব সময় চাইতো। মীরা আহানের শার্ট আঁকড়ে ধরে, কাঁধ থেকে মাথা সরিয়ে মুখে রাখে। জড়সড় হয়ে থাকে আহানের বুকে। আহান মুচকি হেসে মীরাকে আগলে নেয়। মেয়েটা বড্ড চঞ্চল। দুপুরের খাওয়া শেষে ওরা তিনজন কিছুক্ষণ রেস্ট নেয়। তারপর মীরা বায়না করে সে এখনই সমুদ্রে যাবে। তিনজন মিলে সমুদ্রের পাড়ে আসে। মীরা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে রাখে, খিলখিল করে হাসতে থাকে। আহান মুগ্ধ চোখে মীরার পানে চেয়ে থাকে অনিমেষ। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে লাফ দেয় মীরা। আহান তাকে সাবধান করে যেন দূরে না যায়। আয়ান 3টা ডাব কিনে নিয়ে আসে, একটা আহানকে দেয় আর একটা নিজের কাছে রাখে। মীরার ডাবটা এখন একটা চেয়ারের উপর রেখে দেয়। মজার ছলে আহানকে বলে, পাগলটার পাগলামি শুরু হয়ে গেল, বল দেখ কেমন লাভ হচ্ছে। ভাবি হয় তোর? কে মানে ওকে ভাবি? পিচ্ছি মেয়ে একটা। সমবয়সী কখনো ভাবি হয় নাকি? তাহলে কি হয়? বোন হয়। তোদের মধ্যে এখনো ঝগড়া হয়? হুম, জানিস আমি ওর প্রতি খুব খুশি। কেন? ওকে বলেছিলাম আমার মা আর তোকে যেন মিলিয়ে দেয়। ও আমাকে কথা দিয়েছিল। আজ দেখ, মা তোকে এখন চোখা হারায় কাছে টেনে নিতে চায়। এসবে আমার কোনো মাথা ব্যথা নেই। যখন দরকার ছিল তখন অবহেলিত হয়েছি, এখন আমার বিরক্ত লাগে। প্লিজ ভাইয়া, মানুষ মাত্রই তো ভুল হয়, বল তুই মাকেও আর দূরে সরিয়ে রাখিস না প্লিজ। আমি চেষ্টা করব। ওদের কথার মাঝে মীরা এসে উপস্থিত হয়। ঠোঁটের কোণে মুচকি হাসি। আয়ান মীরার জন্য রাখা ডাবটা তাকে দেয়। মীরা খুশি মনে সেটা খেতে থাকে। তারপর আয়ান বলে দুজনের ছবি তুলবে পাশাপাশি দাঁড়াতে। মীরা আয়ানের কথায় আর দেরি করলো না। আহানের হাত টেনে ধরে সমুদ্রে নিয়ে গেল। আহানের হাত জড়িয়ে বিভিন্ন পোজ দিয়ে যাচ্ছে সে। আয়ান মুচকি হেসে তাদের ছবি তুলছে। একসময় সূর্য ঢলে পড়ে সমুদ্রের কূলে। সূর্যের রক্তিম আভা মিশে গেছে সমুদ্রে। নীল রঙের পানি মুহূর্তেই লাল রং ধারণ করেছে। মীরা যেন এই সুযোগটার অপেক্ষায় করছিল। আয়ানকে বলে তাদের একটা ভিডিও করতে। মীরা আহানের থেকে অনেকটা দূরে চলে যায়। আয়ান রেডি বললে সে দৌড়ে আসে আহানের দিকে। আহান হয়তো বেহব্বল চাহনিতে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা কি করতে চাইছে আহানের তা বোধগম্য হচ্ছে না। মীরা দৌড়ে এসে লাফ দিয়ে আহানের গলা জড়িয়ে ধরে। আকস্মিক ঘটনায় স্তব্ধ কিংকর্ত বিমূঢ় আহান। মীরার কোমর জড়িয়ে ধরে থাকে শক্ত করে। তার চেয়েও শক্ত করে আহানকে ধরে মীরা। 2 পা হাঁটু ভাঁজ করে উপরের দিকে তুলে রেখেছে।
ঠিক যেমন সিনেমার নায়িকারা নায়কদের গলা জড়িয়ে ধরে উপরে উঠে যায়, মীরাও ঠিক তেমনই কাজ করেছে। আয়ান ভিডিও করে ওদের ডাক দেয়। আয়নের ডাকে আহানের হুঁশ ফিরে। সে মীরাকে নামিয়ে মীরার হাত ধরে আয়নের কাছে আসে। ওয়াও, ভিডিওটা কিন্তু জোশ হয়েছে। মীরা উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করে। দেখি দেখি। আয়নের ফোন থেকে ভিডিও দেখে চমকে যায় মীরা। এত সুন্দর সূর্যাস্তের সাথে তাদের এমন রোমান্টিক দৃশ্য বেশ মানিয়েছে। দারুণ কম্বিনেশন। মীরা খুশি হয়ে আয়নকে অনেকগুলো থ্যাঙ্কস জানায়। আহান বলে, এসবের কোনো প্রয়োজন ছিল? আর একটু হলেই তোমায় নিয়ে পড়ে যেতাম। আমি দেখতে চেয়েছিলাম আপনি আমায় কতক্ষণ ধরে রাখতে পারেন। হুট করে আশায় আপনি ঘাবড়ে গিয়েছেন কিনা পরীক্ষা করলে আমায়? ধরে নিন তাই। তো কি মনে হলো? আপনি আমার পরীক্ষায় পাশ করেছেন মিস্টার নিরামিষ। আবার এই অখাদ্য নাম? থামবি তোরা? চল আমরা পাশের ছোটোখাটো মার্কেটগুলোতে ঘুরে আসি। তোরা যা, আমি যাব না। মীরা ঠিকই বলেছে, নিরামিষ একটা। এই তুইও ছোট হয়ে বড় ভাইকে এসব বলতে লজ্জা লাগছে না? মীরা মিটমিট করে হেসে বলল। বেশ করেছে। আহান দাঁত কিরমিরিয়ে বলল, ঠিক আছে, চলো। ওরা তিনজন মিলে আশেপাশের ফুটপাত ধরে বেড়ে ওঠা ছোটখাটো মার্কেটগুলোতে ঘুরতে যায়। মীরা কত রকমের জিনিস দেখে, কি সুন্দর সাজানো সব ঝিনুক, শামুক ও পাথরের জিনিসপত্র। ঝিনুকের মালা, ব্রেসলেট, দুল, ঝাড়বাতি, শামুক দিয়ে তৈরি করা নানান রকম জিনিস, আরও কত কি। পাথরের মাঝে খোদাই করা বিভিন্ন নামলিপি। মীরা একটা ঝিনুকের মালা নিল, এরপর চুরির দোকানে নজরে এলো। বাহারের সব চুরির সমাহার সেখানে। মীরার দেখে লোভ লাগলো। মীরা আহানকে দেখিয়ে দেয় চুড়ি কিনে দেওয়ার জন্য। আহান 2 ডজন চুড়ি কিনে দেয় মীরাকে। মীরার খুশি দেখে আহান যত্ন নিয়ে মীরার হাতে চুড়ি পরিয়ে দেয়, যা মীরার কাছে এক আশ্চর্যজনক ঘটনা। আহান মীরার চুড়ি ভর্তি হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মীরার দিকে। পলকহীন দৃষ্টি মীরারও। দুজনের মুগ্ধতায় দুজন ডুবে আছে। হুট করে তাদের মাঝখানে ঢুকে পড়ে আয়ান। মীরা ও আহান দুজনে বিস্মিত। আয়ানের আগমনে দুজন দুই দিকে ছিটকে পড়ে। আয়ান বলে, তোমাদের রোমান্স এখানে করার জায়গা নয়, বুঝলে? চলো, খিদে পেয়েছে আমার, খাবো। মীরা লজ্জা পায় আয়ানের কথায়। এ কেমন দেবর তার। অতঃপর তারা খাবারের স্টলগুলোতে যায়। নানা রকমের ফিশ ফ্রাই দেখে জিভে জল চলে আসে। মীরার পছন্দ চিংড়ি মাছ। সে চিংড়ি মাছ নিয়ে খেতে শুরু করে। আয়ান আর আহানও মীরাকে দেখে চিংড়ি মাছ নিয়ে খায়। ফুচকার স্টল দেখে মীরা যেন আরও লাফিয়ে ওঠে। সে আহানের কোনো কথাই শুনে না, দৌড়ে গিয়ে ফুচকা অর্ডার দেয়। এরপর 2 প্লেট ফুচকা খেয়ে তারপর শান্ত হয়। তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে। মীরা কিছু ড্রেস কিনে মার্কেট থেকে আহানের জন্য টি শার্ট প্যান্ট নিয়ে নেয়। আহান টি শার্ট খুব কমই পরে, বেশিরভাগই শার্ট পরে, তবু মীরা নেয়। মীরা আয়ানকে একটা শোপিস কিনে দেয়। শোপিসটা দেখতে অনেক সুন্দর। একটা মেয়ে ও একটা ছেলে পুতুল পাশাপাশি দাঁড়ানো। ছেলেটির হাতে গিটার ও মেয়েটির তার কাঁধে মাথা রেখে গান শুনছে। আয়ানের এটা খুব ভালো লেগে যায়। ঘোরাঘুরি শেষ হলে ওরা চলে যায় হোটেল রুমে। খুব ভোরে মীরা আর আহান সোয়েটার গায়ে জড়িয়ে সূর্য উদয় দেখতে গেল। সমুদ্রের পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজন। সমুদ্রের পাড়ে সূর্য উদয় এক অন্যরকম দৃশ্য। এই সৌন্দর্যের সাথে মীরার প্রথম পরিচয়। সূর্য উদয় দেখা শেষ হলে সমুদ্রের কিনারায় একে অপরের হাত ধরে হাঁটছে ওরা। মীরা কিছুক্ষণ পর পর আহানকে জড়িয়ে ধরছে। এই পাগলামিটা আহানের কাছে ভালো লেগেছে। কাল রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি আহান। যতক্ষণ জেগেছিল মীরাকে দেখেছে। মীরার চুলে বিলি কেটে দিয়েছে। মীরাকে নিজের সাথে জড়িয়ে রেখেছে। আহানের জীবনে বেঁচে থাকার কারণ হয়ে উঠল মীরা। আহানের একাকী জীবন ভরে উঠল পূর্ণতায়। নিঃসঙ্গ জীবনের সঙ্গী হলো মীরা। তাকে হারানোর ভয় মনকে গ্রাস করে রেখেছে। কোনো কিছুর বিনিময়ে মীরাকে হারাতে চায় না আহান। হাঁটতে হাঁটতে দুজনে একসাথে স্টলের সামনে আসে। সেখানে নানা রকমের চা দেখতে পায় মীরা। মীরা বেছে বেছে 2 কাপ চা নিল। চা খেয়ে মীরার মনে হলো এটা চা নাকি অমৃত। চায়ের এত টেস্ট হয়। তারপর তারা একটা রেস্টুরেন্টে গেল। সেখান থেকে ব্রেকফাস্ট করে হোটেলের দিকে রওনা হয়। সকাল 9টা-10টার দিকে ওরা তিনজন মিলে আশেপাশের দর্শনীয় স্থানসমূহে ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে অনেক কিছুর সাথেই পরিচিত হয় তারা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আয়ান একা একা, মীরা ও আহান পাশাপাশি হাঁটছে। মীরার ফোনে হঠাৎ কল আসে। স্ক্রিনে দিবার নামটা জল জল করছে। হঠাৎ দিবা কল দিল কেন?
ভাবতে ভাবতেই কলটা কেটে যায়। দিবা আবারও কল দেয়। এবার মীরা রিসিভ করে কানে দেয়। ফুপানের শব্দও কানে ভেসে আসছে মীরার। দিবা কাঁদছে, কিন্তু কেন? মীরা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কাছিস কেন? দিবা ক্রমাগত ফুপিয়ে কাঁদতে থাকে। এদিকে মীরার টেনশন বেড়ে যায়। সে উত্তেজিত হয়ে বলল, আরে বলবি কি হয়েছে, না বলে বুঝবো কিভাবে? বাজা মীরা, আব্বু আমার বিয়ে ঠিক করেছে মীরা। আকস্মিক কথায় চমকে উঠে মীরা। দিবার বিয়ে? আমার সাথে কি তুই ফাইজলামো করছিস? ইরার বিয়ে হতে না হতেই তোর বিয়ে দিবে মামা? মীরা, আমি সত্যি বলছি, আব্বু হুট করে পাত্রপক্ষ নিয়ে এসেছেন আর তারা কালই বিয়ে পড়ানোর কথা জানিয়েছেন। মীরা প্লিজ হেল্প কর, আমি এখন বিয়ে করতে চাই না। বিয়ে যখন ঠিক করেছে বিয়ে করে নে, আমাকে কেন বলতে আসিস? ভালোই তো সেদিন আমাদের সবাইকে অপমান করেছিস, আমার ভাই আর তুই। দিবা করুণ সুরে বলল, মীরা, এসব কি বলছিস? আমি কবে তোদের অপমান করেছি? কেন তুই আমাকে ফোন করে ঝাড়ি দিয়ে বলিসনি যেন আমার দেবর তোকে ডিস্টার্ব না করে? অস্বীকার করতে পারবি? আমার সাথে আব্বু আম্মু কথাই বলে না ভালো করে। সেদিনের ঘটনার জন্য আব্বু ভাবে আমিও জড়িয়ে আছি এতে। উঠতে বসতে কথা শোনায়, তাই তোকে ফোন করে এসব বলেছি। মীরা, তুই যদি আমাকে সাহায্য করতে না চাস তাহলে করতে হবে না। তোকে কিভাবে সাহায্য করবো বলতো? তুই তো আমার দেবরকে কোনো পাত্তাই দিলি না। ও যে তোকে ভালোবাসে এর কোনো গুরুত্বই নেই তোর কাছে। আমার যদি তার প্রতি ভালোবাসা নামক বিশেষ অনুভূতি না আসে তাহলে কিভাবে আমি রাজি হব? বিয়ের পরেও ভালোবাসা যায় দিবা? সত্যি করে বলতো, তুই আয়ানকে পছন্দ করিস না? আমি কিন্তু আয়ানের সাথে অনেক কথা বলতে দেখেছি তোকে। খুব হেসেছিস তোরা। কোথায়? আমাদের বাসায় যখন এসেছিলি। যদি তোর ভালো না লাগতো তাহলে তুই আয়ানের সাথে পাশাপাশি বসে হাসাহাসি করতিস না? হাসাহাসি করলে কথা বললেই ভালোবাসা হয়ে যায়? আমি পছন্দের কথা জিজ্ঞেস করছি, উত্তর দে। সময় নেই। আমি জানি না। বিয়ে কখন? কাল সন্ধ্যায়। নতুন জীবনের জন্য শুভকামনা রাখছি। মীরা, একদম চেঁচাবি না, যা হচ্ছে সেটাই মেনে নে, তোর জন্য ভালো হবে। তোরা সবাই শুধু নিজেদের কথাই চিন্তা করিস, আমার দিকটা কেউ ভাবিস না, ঠিক আছে? কাউকে সাহায্য করতে হবে না। দিবা ফোন কেটে দিল। এদিকে মীরা ভাবছে কিভাবে কি করবে। কিছুতেই অন্য কারোর সাথে দিবার বিয়ে দেওয়া চলবে না। মীরা আহান ও আয়ানকে সবটা খুলে বলে। আয়ান কিছু বলেনি, তবে মুখটা মলিন করে রেখেছে। মীরা ভাবতে ভাবতে একটা প্ল্যান আসে মাথায়। আয়ান আর আহানকে সেই প্ল্যানের বিষয়ে জানায়। আহান বাধা দেয়, আয়ান তো শব্দটিও করে না। মীরা বলে, আমাদের আজ বিকেলেই রওনা দিতে হবে, প্লিজ আপনি টিকিট কেটে রাখুন। মীরা, তুমি যা করতে চাইছো তা কিন্তু মোটেও ঠিক না। এভাবে একজনের বাড়িতে গিয়ে এসব করা তাদের সম্মানে আঘাত হানবে। আর একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে যে তার বিয়ে হচ্ছে সেটা অন্যায় নয়? তার মা বাবা মেয়েকে বিয়ে দিতে চাইলে এখানে অন্যায় কিছু তো আমি দেখছি না। একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে তার মতের বিরুদ্ধে বিয়ে দেয়া কি ন্যায়? আপনাদের আইন কি বলে? দিবা তো এর প্রতিবাদই করেনি। দিবা প্রতিবাদ না করলে কিছুই আটকানো সম্ভব নয়। ওকে আগে বলতে হবে সে এই বিয়ে করতে চায় না। আপনি একটু চুপ থাকুন, এমনিতেও আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি, আপনি আর টেনশন দেবেন না। ফাইন, চলো রেস্ট নিবে, ঠান্ডা মাথায় সব ভাববে, এত তাড়াহুড়ো করবে না। আচ্ছা চলুন। তিনজনে মিলে গাড়ি করে হোটেলে চলে গেল। বিকেলের দিকে রেডি হয়ে মীরা, আহান আর আয়ান রওনা হয়। বাসে উঠে আয়ান জিজ্ঞেস করে, কাল ঠিক তুমি কি করতে চাচ্ছ? আমার মাথায় ঢুকছে না, এসব অশান্তি আমি চাই না। আমি তোমাকে উদাস, বিদ্রোহী, কষ্ট পেতে দেখতে পারবো না। তুমি আমার বিষয়ে কেমন ভাবছো? তোমার বোন বলে এটুকু তো করতেই পারি। দিবা আমাকে পছন্দ করে না মীরা, তাহলে কেন জোর করে তার সাথে আমার সম্পর্ক গড়ার চেষ্টা করব? কে বলছে ও আমায় পছন্দ করে না? মেয়েরা মেয়েদের চোখের ভাষা পড়তে পারে, তা জানো? মেয়েটা এখন কিছুতেই স্বীকার করবে না। তাহলে জোর করছো কেন? আমি আমার ভাইকে কথা দিয়েছি তাই। আয়ান আর কিছুই জিজ্ঞেস করেনি। আয়ান আর মীরা পাশাপাশি বসেছে। আহান অন্য সিটে বসেছে। আয়ানের সাথে টুকিটাকি কথা বলবে বলেই মীরা এমন করেছে।
কাল কি হবে আল্লাহই জানেন। অনেক বড় রিস্ক নিতে হবে। রাত হতেই একটা রেস্টুরেন্টের সামনে বাস দাঁড় করালে ওখান থেকে খাবার প্যাক করে তিনজনে মিলে ডিনার শেষ করে। এরপর লম্বা ঘুম দেয়। রাত 1টার দিকে ফেনী শহরেই পদার্পণ করে তারা। বাস থামতেই আহান, মীরা আর আয়ানকে ডেকে তুলল। ঘুম থেকে জেগে ব্যাগ নিয়ে বাস থেকে নেমে পড়ল তিনজনেই। মীরা ঘুমের ঘুরে ঢলে পড়ছে একেবারে। আহান একটা সিএনজি ডেকে নিল। তিনজন মিলে ওই সিএনজিতে বসে বাসায় রওনা দিল। আহান কাল ডিউটিতে যাবে, তবে মীরার প্ল্যানের জন্য বিকেলের দিকে তাদের শ্রীপুর যেতে হবে। অন্যদিকে একটা ঘটনা ঘটে গেছে। দিবা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে যেন একেবারে। কি করবে না করবে ভেবে না পেয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিল। ড্রয়ারে রাখা ঘুমের পিল নিয়ে কয়েকটা খেয়ে ফেললো পানি দিয়ে। নিজের রুমের দরজা লক করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তাকে এমন কাজ করতে কেউ দেখেনি। দিবা কি চাইছে সে নিজেও জানে না, শুধু জানে সে বিয়ে করতে পারবে না। দিবার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল সে। কেউ কিছু জানল না। সকালবেলা দিবাদের বাড়িতে শোরগোল লেগে যায়। দিবার মা উঠে দিবাকে অনেকবার ডাকেন নাস্তা খাওয়ার জন্য। দিবা সারা শব্দ করে না। দিবার মা ভাবেন হয়তো ঘুমোচ্ছে, পরে ডেকে নেবেন, একটু ঘুমাক। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দিবা আসে না নাস্তা করার জন্য, দিবার মায়ের মনে সন্দেহ হয়। এত লেট করে তো ঘুম থেকে উঠে না সে। আজ কি হলো যা একদম উঠছেই না। দিবার মা আবারও দরজা ধাক্কা দিয়ে দিবাকে ডাকে, তবু দিবার সারা শব্দ পাওয়া যায় না। দিবার মা সাথে সাথে নিজের স্বামীকে বলেন। দিবার বাবা এসে অনেকবার ডাকে, কিন্তু কোনো আওয়াজ শুনতে পান না তারা। দিবার মা কাঁদতে থাকেন। দিবার বাবার সিদ্ধান্ত নেন দরজা ভেঙে ফেলবেন। অবশেষে অনেক ধাক্কাধাক্কি করেন উনি দরজা খোলার জন্য। জোরে জোরে ধাক্কা দেওয়ার পরে দরজা খুলে যায় এক সময়। দিবার দাদি এত চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। ভেতরে ঢুকে দিবার বাবা যেন স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। দিবার মা ও দাদি দুজনে চিৎকার দিয়ে উঠলেন। দিবা নিজের বিছানায় উপর হয়ে শুয়ে আছে, একটা হাত ফ্লোরে পড়ে আছে তার। দিবার বাবা এগিয়ে গেলেন দিবার কাছে, দিবার নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু দিবার কোনো হেলদোল নেই। দিবার মা কান্না জুড়ে দিয়েছেন। দিবার বাবা আর দেরি করলেন না, মেয়েকে নিয়ে চলে গেলেন হসপিটালে। কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে ওনার। শেষ পর্যন্ত কিনা মেয়ের এমন দশা দেখতে হবে তা কল্পনাও করেননি। তবে কি তাড়াহুড়ো করে মেয়ের বিয়ে দেওয়ায় কি মস্ত বড় ভুল সিদ্ধান্ত ছিল তার। দিবাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলেছেন ভর্তি করতে হবে। দিবার বাবা রাজি হয়ে গেলেন। আগে নিজের মেয়ে, এদিকে কান্নাকাটি করে শেষ হয়ে যাচ্ছেন দিবার মা। সকালবেলায় নাস্তা করে আহান বেরিয়ে গেল। আহান যাওয়ার সময় মীরা বারবার ওর হাত ধরে বলেছে, আজ না গেলে হয় না। আহান তখন মীরাকে বুঝিয়েছে, এমনিতেও এই মাসে ছুটি নিয়েছি বেশি, এখন না গেলে হয়তো চাকরি নিয়ে টানাটানি হতে পারে। মীরা অসহায় কণ্ঠে বলে, আমার কেন জানি খুব ভয় করছে, অস্বস্তি হচ্ছে খুব। কেন এমন হচ্ছে জানি না, আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে। আহান মুচকে হেসে মীরার দু গালে হাত রেখে বলে, আমি খুব শীঘ্রই ফিরে আসবো মীরা, চিন্তা করো না। চিন্তা করলে শরীর খারাপ হবে। আমার মন মানছে না, মন বলছে আপনাকে আজ যেতে না দিতে। আমার তো একটা দায়িত্ব আছে মীরা, বোঝার চেষ্টা করো। ফিরে আসবেন তো তাড়াতাড়ি? খুব তাড়াতাড়ি ফিরবো। আহান মীরার কপালে একটা চুম্বন দিয়ে চলে যায় তার কাজে। মীরার এখনো কেমন যেন লাগছে, শূন্যতা ঘিরে ধরেছে চারদিক থেকে। আহান চলে গেছে অনেকক্ষণ হলো। মীরা এখন তার শাশুড়ির সাথে বসে আছে। তার শাশুড়ি তাকে কি যেন বলছেন, কিন্তু মীরা অন্য ভাবনায় মগ্ন। মীরার শাশুড়ি অনেকবার তাকে ডাকলো, কিন্তু মীরা ভাবনার জগৎ থেকে বের হতে পারল না। মীরার মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে। তার শাশুড়ি আর ডিস্টার্ব করলেন না, তিনি চলে গেলেন রান্নাঘরে। একটু পর আয়ান এসে সোফায় বসলো। টিভি অন করে মীরার দিকে তাকালো সে। মীরা এক ধ্যানে তাকিয়ে আছে। আয়ান মীরাকে ডাক দিল, মীরা জবাব দিল না। মীরাকে আয়ানের স্বাভাবিক মনে হলো না। সে মীরার দুই বাহু ধরে ঝাঁকিয়ে ডাকতে লাগলো, মীরা, এই মীরা। মীরা হকচকে ভাবনা থেকে বের হয়ে হ্যাঁ বলে উঠল। এরপর দেখে আয়ান তার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। আয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কোন ভাবনায় আছো? ভালো লাগছে না আয়ান, তোমার ভাইয়াকে নিয়ে টেনশন হচ্ছে। ভাইয়া তো ডিউটিতে, এত টেনশন করার কি আছে বুঝতে পারছি না। কথার মাঝেই মীরার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভাসতে থাকে মিরাজের নাম। মীরা ফোন রিসিভ করে, আর ওপাশ থেকে যা শুনে মীরার চোখ মুখ অন্যরকম হয়ে যায়। তা দেখে আয়নের খটকা লাগলো। ফোন কেটে মীরা বসে রইল চুপ করে। আয়ন জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমায় এমন দেখাচ্ছে কেন?
মীরা আয়ানের দিকে তাকিয়ে বলে, দিবা সুইসাইড করার চেষ্টা করেছে আয়ান। আমাদের প্ল্যান কাজে দেবে না আর। দিবা হসপিটালে ভর্তি। কথাটা শুনে আয়ান দূরে ছিটকে গেল, ছ্যাদ করে উঠে বক্ষস্থল। নিদারুণ যন্ত্রণা হতে লাগলো অন্তর্দেশে, পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে যাচ্ছে তার। মীরা বলল, আয়ান যাবে তোমার সাথে? আয়ান মাথা নাড়ালো। তার প্রিয়তমার এই করুণ সময় এসে থাকবে না তা কি করে হয়? মীরা উপর থেকে নিজের পার্স নিয়ে এলো। কাউকে কিছু না বলে দুজনে বেরিয়ে পড়ল। হসপিটালে দিবার কেবিনের বাহিরে পায়চারি করছেন দিবার বাবা। দিবার মা বেঞ্চিতে বসে কাঁদছেন। দিবার চিকিৎসা চলছে। মেয়ের জন্য অস্থির হয়ে উঠছেন বাবা। খবর পেয়ে ছুটে আসে ইরা ও তার বর। দিবার মাকে সান্ত্বনা দিয়ে চলেছে তারা। প্রায় ঘন্টাখানিক পর ডাক্তার বের হলো কেবিন থেকে। ডাক্তারকে দেখে ছুটে গেলেন দিবার বাবা। করুণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে কেমন আছে ডাক্তার? ডাক্তার সৌজন্য হাসি দিয়ে বললেন, পেশেন্ট এখন বিপদমুক্ত, তবে আর একটু দেরি হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো না। অনেকগুলো ঘুমের পিন খেয়ে নিয়েছিলেন উনি। একটু পর জ্ঞান আসবে, চিন্তা নেই আর। দিবার বাবার বুকের উপর থেকে যেন ভারী পাথর নেমে গেল। দিবার মা এতক্ষণে শান্ত হলেন। আঁচল দিয়ে চোখের পানি মুছে দিবার বাবাকে জিজ্ঞেস করলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।